শুরু করছে টপ নিউজ এট 10। উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার শুরু। প্রথমবার ওএমআর সিটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম সেমিস্টার শুরু পুজোর আগেই আজ থেকে। আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে, যাদবপুর বিদ্যাপীঠ থেকে রয়েছে প্রীতি, অপরদিকে রয়েছে আমার সঙ্গে সুস্মিতা, বিনোদিনী গার্লস। আমি প্রথমে আসবো প্রীতি তোমার কাছে। প্রীতি, উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার শুরু হচ্ছে, পরীক্ষার প্যাটার্নে কি কি চেঞ্জেস আছে? দেখো, সেমিস্টার ওয়াইজ কিন্তু একেবারে উচ্চ মাধ্যমিকে প্রথম সেমিস্টার, এবং যদি 11-12কে একত্রিত করে ধরা হয় তাহলে পড়ুয়ারা থার্ড সেমিস্টারে বসতে চলেছেন। এবং প্রথম সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তারা কিন্তু ওএমআর শিটে এমসিকিউ যে কোয়েশ্চেন পেপার সেখানে কিন্তু তারা পরীক্ষা দেবেন। এটা তাদের কাছে নতুন নয়, কারণ সংসদের নিয়ম অনুযায়ী 11-এ অলরেডি তারা যে গ্রাউন্ড প্র্যাকটিস অর্থাৎ নিজেদের হোম সেন্টারে যে পরীক্ষা হয়েছিল প্রথম সেমিস্টার 11-এর, সেই পরীক্ষায় কিন্তু তারা এই ওএমআর শিটে ইতিমধ্যে প্র্যাকটিস করে নিয়েছেন। তবে উচ্চ মাধ্যমিকে প্রথমবারের জন্য তারা ওএমআর শিটে পরীক্ষায় বসতে চলেছেন। ইতিমধ্যে আমরা রয়েছে যাদবপুর বিদ্যাপীঠে, এখানে মূলত 4টি স্কুলের সিট পড়েছে, এবং আমরা যখন পড়ুয়াদের সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে স্বাভাবিকভাবেই কম্পিটিটিভ এক্সামের কথা মাথায় রেখে যেহেতু সংসদ এই নিয়ম তৈরি করেছে ওএমআর শিটে, সেহেতু তাদের যে প্র্যাকটিস অলরেডি পুরো পরীক্ষায় বসার জন্য, পরবর্তীকালে বড় পরীক্ষায় বসার জন্য তা কিন্তু হয়ে যাচ্ছে। এবং অন্যদিকে অভিভাবকরা তারাও বলছেন যে নেগেটিভ মার্কিং যেহেতু নেই, সেহেতু তাদের একটা কনফিডেন্সের জায়গা তৈরি হচ্ছে যে ভুল হওয়ার যে চান্সেস তাতে নেগেটিভ মার্কিং হবে না। স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিকে প্রথমবারের জন্য একেবারে স্টুডেন্টরা কি বলছে একবার শোনাই দর্শকদের। বেঙ্গলি পরীক্ষা মোটামুটি টেনশন হচ্ছে, সবটা পড়েছি, তারপরেও আমরা যতটা প্রিপারেশন নেওয়া দরকার পুরোটা দিয়ে ততটা চেষ্টা করেছি। শুধু শর্ট কোয়েশ্চেনের উপরেই জোর দিয়েছি, আর বেশি ব্রড কোয়েশ্চেন অতটা দেখিনি, জাস্ট থরলি পড়েছি। অপর প্রতিনিধি রয়েছে ঢাকুরিয়া বিনোদিনী গার্লস স্কুল থেকে। আজ প্রথম পত্রের বাংলা পরীক্ষা সুস্মিতা শুরু হচ্ছে সকাল 10টা থেকে 11টা 15 পর্যন্ত পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের সামনে নিরাপত্তার ছবিটা জানতে চাইবো। দেখো, পরীক্ষা কেন্দ্র আধিকারিক, প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন, ভারপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিক, তারাও সকাল থেকে মোতায়েন রয়েছেন বিনোদিনী গার্লস হাই স্কুলের সামনে। ছবিটা একবার দেখাবো যে বিনোদিনী গার্লস স্কুলে হাই স্কুল, সেখানে ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে এবং জীবনের প্রথম বড় পরীক্ষা, পড়ার পরীক্ষা। তার সঙ্গে অবশ্যই এর আগে পর্যন্ত, এতদিন পর্যন্ত আমরা যে ছবি দেখেছিলাম, সপ্তাহের প্রথম দিন, আর প্রথম দিনেই মেট্রোয় ফের ভোগান্তি। কবি নজরুল স্টেশনের আগে আটকে যায় মেট্রো। একেবারে 54 মিনিট থমকে থাকে মেট্রো, আর এতেই চরমে দুর্ভোগ, ভোগান্তি, হয়রানি যাত্রীদের। অফিস টাইমে ফের মেট্রোয় ভোগান্তি। কবি নজরুল স্টেশনের আগে আটকে যায় মেট্রো। সকাল 8টা 10 থেকে 9টা 4 পর্যন্ত আটকে থাকে মেট্রো। 54 মিনিট আটকে থাকে মেট্রো। সপ্তাহের প্রথম দিনেই চূড়ান্ত হয়রানি মেট্রো যাত্রীদের। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুদীপ্ত, 54 মিনিট এতক্ষণ কেন আটকে ছিল মেট্রো? দেখো, তুমি জানো যে কবি সুভাষ যে মেট্রো স্টেশন, সেখান থেকে কিন্তু মেট্রো ছাড়ছে না বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, এবং দীর্ঘ সময় এই মেট্রো যখন ওখান থেকে ছাড়ছে না, অর্থাৎ যখন বন্ধ কবি সুভাষ, ঠিক তখন কিন্তু শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো চলাচল হচ্ছিল। এবার যেটা দেখা গেল আজকে, এবং তার আগেও যে বিভ্রান্তির ছবি দেখা যাচ্ছিল, এবং সেই সঙ্গে আজকে যে ছবিটা উঠে এলো, প্রায় 1 ঘন্টা বন্ধ থাকলো এই শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, এবং দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের যে মেট্রোর পরিষেবা, সেই মেট্রো পরিষেবা। তার কারণ কি, কবি নজরুল ঢোকার আগে, অর্থাৎ কবি নজরুল মেট্রো স্টেশন ঢোকার আগে একটি মেট্রো ব্রেকডাউন হয়ে যায়। তার ফলে বন্ধ থাকে পরিষেবা, অর্থাৎ গড়িয়া থেকে টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ করে রাখা হয়। প্রচুর মানুষ কিন্তু জড়ো হতে থাকে। গীতাঞ্জলি স্টেডিয়ামেও একই পরিমাণে ভিড়, দুর্ভোগের ছবি উঠে আসে, এবং একই সঙ্গে বাঁশদ্রোণীতে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক সেখানেও কিন্তু কিছুক্ষণ আগেই যে ভিড়, সেই ভিড় কিন্তু চোখে পড়ছিল। প্রায় 1 ঘন্টারও বেশি সময় পর এই ব্রেকডাউন সারানো সম্ভব হয়। মেট্রো আবার চলাচল করতে শুরু করে, এবং দুদিকের পরিষেবা অর্থাৎ আপ এবং ডাউন লাইনের পরিষেবা শুরু হয়। যেটা বিষয় হচ্ছে, যেহেতু মেট্রোর ব্রেকডাউন ছিল,
সেই কারণে যে মেট্রোর যে লেট এবং এই লেট কিন্তু এখনও পর্যন্ত চলছে। প্রচুর মানুষের ভিড় ছিল বাসদড়িতে কিছুক্ষণ আগেই, সেই ভিড় কাটলো এবং যে মেট্রোর যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার বন্ধ করে রাখা ছিল। কিছুক্ষণ আগেই প্রায় 2 মিনিট আগেই সেই টিকিট কাউন্টার খুলে দেওয়া হয়েছে। এখন যে ছবিটা একটু দেখানোর চেষ্টা করব, প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তারা টিকিট কাটছে এই মুহূর্তে। যে টিকিট কাউন্টার এখনও অবধি বেশ কিছুক্ষণ বন্ধ ছিল সেই টিকিট কাউন্টার এখন কিন্তু খুলে দেওয়া হয়েছে। প্রায় 2 মিনিট হলো সেই টিকিট কাউন্টার খোলার পরে এখনও তুমি দেখতে পাচ্ছ একটা লম্বা লাইন বাসদড়িতে দেখা যাচ্ছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে এবং বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে মেট্রো কিন্তু লেট হচ্ছে, তার ফলে বিভিন্ন জায়গায় মেট্রো দাঁড়িয়ে রয়েছে এবং যাত্রীদের ভিড় কিন্তু রেশ এখনো রয়ে গেছে। স্ক্রিনটা দেখো, পাওয়ার নেই। নম্বর বাস স্ট্যান্ডের আসছি পরের খবরে। প্রাক্তন প্রেমিকের জন্মদিনের পার্টি, আর সেখানেই মাদক খাইয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। প্রাক্তন প্রেমিক এবং তার বন্ধুর বিরুদ্ধে হরিদেবপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের। প্রাক্তন প্রেমিকের জন্মদিন, সেই জন্মদিনের পার্টিতে বছর 20 তরুণীকে গণধর্ষণের অভিযোগ। প্রাক্তন প্রেমিক এবং তার বন্ধুর বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তরুণী রিজেন্ট পার্কের বাসিন্দা। এখানেই বাড়ি চন্দন মল্লিকের। তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণীর। সম্প্রতি সেই সম্পর্ক ভাঙে। তরুণীর দাবি, শুক্রবার ছিল চন্দন মল্লিকের জন্মদিন। জন্মদিন উপলক্ষে চন্দনের বন্ধু সম্প্রতি সম্পর্ক ভাঙতে চান তরুণী। এরই মাঝে রবিবার যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। এটি কি আত্মহত্যা নাকি খুন? পরিবারের দাবি যুবককে খুন করা হয়েছে। দুর্গাপুরের অমরাবতীর ঘটনা। সম্পর্কের টানাপোড়েনে আত্মঘাতী নাকি যুবককে খুন? পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে যুবকের মৃত্যুতে তৈরি হয়েছে রহস্য। এই যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে কিন্তু ভৈরব ক্ষেত্রপালের মৃতদেহ ঝুলতে দেখা যায়। এই যে সামনে দেখা যাচ্ছে এই যে গাছ, সেই গাছটির মধ্যেই কিন্তু মূলত ভৈরব ক্ষেত্রপালের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুর্গাপুর শহর লাগোয়া অমরাবতী, এখানকার বাসিন্দা বছর 23-এর ভৈরব ক্ষেত্রপাল। তারই ঝুলন্ত দেহ উদ্ধার হয় রবিবার বাড়ির পিছনের জঙ্গল থেকে। মৃতের পরিবারের দাবি, কয়েক মাস ধরে বাঁকুড়ার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভৈরবের। ভৈরবের বাড়ির কাছেই তরুণীর দিদির বাড়ি। দিদির বাড়িতে আসা যাওয়া ছিল তরুণীর। সেখান থেকে দুজনের আলাপ, তারপর প্রেম। সম্প্রতি সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। ভৈরবের সঙ্গে সম্পর্ক ভাঙতে চান তরুণী। যুবকের পরিবারের দাবি, বুধবার দুর্গাপুরের মায়াবাজারে যুবককে ডেকে পাঠান তরুণী। খুড়তুতো ভাইকে নিয়ে বাড়ি থেকে বের হন যুবক, তারপর ফেরেননি। নিউ টাউনশিপ থানায় অভিযোগ জানায় পরিবার। আমরা বলেছিলাম আমার ভাই ভুল করে থাকে আমাদেরকে এসে বলবি, শোনেনি। তারপরে কোথায় ওকে ফোন করে ডাকলো আমার ভাইকে, ডেকে পরে ওখানে চলে গেল। আমার ভাই কাউকে বলেনি। আমরা একটা কাকা ছেলেকে নিয়ে গেছিল, ও জানে মেয়েটাকে। এই যে সামনে দেখা যাচ্ছে এই যে গাছ, পরিবারের অভিযোগ যে তাকে খুন করা হয়েছে এবং পুড়িয়ে মারার চেষ্টা। তেল রয়েছে পড়ে, সেই তেল জাতীয় কোনো কিছু, এবং যে পায়ের যে চামড়া ঝলসে রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু পড়ে রয়েছে সেই পায়ের চামড়া দেখা যাচ্ছে। আসার পর দেখছি দেহ ঝোলানো আছে, আবার অ্যাসিড দিয়ে পোড়ানো তাকে চেষ্টা করা হয়েছে, দেহ লোপাটের চেষ্টা করা হয়েছে। এখানে আঙুলের চামড়া ফামড়া সব ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। স্যার এটা অ্যাসিডের কারণেই হচ্ছে। বুধবার নিখোঁজ, রবিবার দেহ উদ্ধার, এই নিয়ে জোর শোরগোল। এদিন সকালে তরুণীর দিদির বাড়িতে ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামলাতে র‍্যাব নামায় নিউ টাউনশিপ থানা। সকালে শুনছি এরকম করে মেয়েটা নিয়ে ওইখানে। আমরা শাস্তি চাই, আমরা তো সহজে ছাড়বো না, আমার একটাই ভাই ছিল। তাহলে এটা কি খুন নাকি সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যা? সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। হেডলাইন্স আপডেট নিবেদন করছে দাঁত ভাজা চুলকানিতে দেয় আরাম সালিকল মলম। সালিকল মলম।
রেফারির ভুল সিদ্ধান্তে পেনাল্টির অভিযোগ, মাঝমাঝি রেফারিকে বেধড়ক মার ফুটবলারদের। নৈহাটিতে সুপার ডিভিশনের ফাইনালে উত্তেজনা, মারধরের অভিযোগ খড়দা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও কর্তাদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রেফারি। মাত্র 42 লক্ষ টাকা দেওয়াতেই বাকি কর্মক্ষোভ। বিরাট ছাড় বেসরকারি সংস্থাকে। নদিয়ার গয়েশপুরে চাঞ্চল্যকর অভিযোগ, তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধেই সরব তার দলেরই কাউন্সিলররা। চেয়ারম্যান অভিযোগ মানতে নারাজ। ট্যাক্স বাকি রয়েছে প্রায় 2,88,00,000 টাকা। ট্যাক্স নেওয়া হয়েছে মাত্র 42 লক্ষ টাকা। প্রায় 2,46 লক্ষ টাকা ছাড় দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। নদিয়ার গয়েশপুরে চাঞ্চল্যকর অভিযোগ, এখানে বেসরকারি সংস্থার কয়েকশো বিঘা জমি রয়েছে। অভিযোগ, প্রায় 22 বছর ধরে এই বেসরকারি সংস্থা গয়েশপুর পুরসভাকে সম্পত্তি কর দেয় না। বাকি পড়তে পড়তে সে টাকা দাঁড়িয়েছে প্রায় 2,88,00,000 টাকায়। গত মাসে ট্যাক্স নিয়েছে পুরসভা মাত্র 42 লক্ষ টাকা। অভিযোগ, বেসরকারি সংস্থাটির থেকে প্রাপ্য প্রায় 2,45,00,000 টাকার কর মকুব করে দেওয়া হয়েছে। এই নিয়ে তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে সরব তারই দলের 10 কাউন্সিলর। তাদের প্রশ্ন, কোন যুক্তিতে এত টাকা ছাড় দিল পুরসভা? প্রপার্টি ট্যাক্স ডিউ আছে 2,87,58,438 টাকা। উনি ওই টাকাটা রিবেট দিয়ে দিলেন, শুধু 42 লক্ষ টাকাটা পৌরসভার ফান্ডে জমা করলেন। প্রপার্টি ট্যাক্স তো উনি এরকম ছাড়তে পারেন না, কোনো অধিকার নেই চেয়ারম্যানের। অনেকদিন না দিলে ইন্টারেস্ট থাকলে তার উপরে ম্যাক্সিমাম 25% দিতে পারেন বোর্ডের অনুমোদন সাপেক্ষে। তাহলে কি ইন্টারেস্টে উনি প্রায় 3 কোটি টাকাতে 2.5 কোটি টাকায় ছাড় দিয়ে দিলেন? অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় আমরা জানিয়েছি ব্যাপারটাকে, তাদেরকে বলেছি, এরপরে লিখিতভাবে বলা হবে। সম্পূর্ণ নিজের মতো করে পৌরসভা চালাচ্ছে। আমি ওইসব নোংরা নেগোসিয়েশনে আমি যাইনি, স্ট্রেট ফরওয়ার্ড তাদের বলেছি ভাই ট্যাক্স দাও, আমি সেখানে ল্যান্ড অধিগ্রহণ করিয়ে দেবো পাবলিককে দিয়ে। তো তারা কোনো একটা নেগোসিয়েশনে এসে আমি তার জন্য সঙ্গে সঙ্গে একটা কমিটি করেছি, হেডেড বাই আমাদের আমাদের ফাইন্যান্স অফিসার। তারা মিলে বসে এদের সঙ্গে কথা বলে নেগোসিয়েশন করেছে। আর একবার চালু হয়ে গেলে দেওয়া, যেমন এদের দেওয়া চালু হয়েছে একটা নির্দিষ্ট হারে, তারা এবার প্রত্যেক বছর এবার থেকে দেবে। সেটা নিয়ে যে যারা বক্তব্য রাখছে সবটাই তারা জানে। সম্প্রতি গয়েশপুর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তোলেন কয়েকজন কাউন্সিলর। এবার বেসরকারি সংস্থাকে বিরাট কর ছাড়ের চাঞ্চল্যকর অভিযোগ। নদিয়ার গয়েশপুর থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। বাংলা সিকিম লাইফ লাইনে ফের ধসে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। সিংতাম ও গ্যাংটকের মাঝে রাস্তায় ধস। কিভাবে যান চলাচল করছে, কি পরিস্থিতি জানাবে পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, কি পরিস্থিতি, কিভাবে যান চলাচল? দেখো, রাতভর কিন্তু টানা বৃষ্টি হয় সিকিম জুড়ে, এবং তার যদি নতুন করে ধস নামছে 10 নম্বর জাতীয় সড়ক বাংলা সিকিম লাইফ লাইনে। তবে সিকিম পার্টে সিকিমের সিংতাম এবং গ্যাংটকের মাঝে কিন্তু 20 মাইলের বটডাঙে বড়সড় ধস নেমেছে। যার জেরে কিন্তু প্রচুর গাড়ি আটকে রয়েছে। প্রচুর পর্যটক যারা শিলিগুড়ির দিকে নামার কথা বা শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়া, তারা কিন্তু আটকে পড়েছে। বিকল্প পথে গাড়ি চলাচলের পরামর্শ দিয়েছে সিকিম প্রশাসন। অর্থাৎ গ্যাংটক থেকে প্যাকিয়ং হয়ে রোরাথাং, রংপো হয়ে মেল্লি এবং তিস্তা বাজার, এই পথেই কিন্তু এখন গাড়ি চলাচলের পরামর্শ দিয়েছে। এবং আজ দিনভর লাগবে এই ধস সারানোর কাজ, কেননা টানা বৃষ্টি হচ্ছে সকাল থেকে, স্বাভাবিকভাবে ব্যাহত কিন্তু ধস সারানোর কাজ। বেশ, একটা মন ভালো করা ছবি দেখাই আপনাদের। শাবকদের নিয়ে হাতির জলকেলি, দেখুন তো ছবিটা। বাঁকুড়ার পুকুরে স্নান হাতির পালের। জয়পুর জঙ্গল থেকে সোনামুখীতে হাতির পাল। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, এই যে লোকালয় পুকুরে সেখানে হাতির পাল স্নান করছে, এই হাতির পাল সরাতে কোনো উদ্যোগ নিয়েছে বন দপ্তর? একদমই, দেখো, বন দপ্তরের হুড়াপাটি সবসময় হাতির পেছনে ছিল, এবং পশ্চিম মেদিনীপুরের জঙ্গল থেকে যখন বিষ্ণুপুরের জঙ্গলে হাতি প্রবেশ করে, তারপরে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগ তাদের তৎপরতা দেখাতে শুরু করে। বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগ হাতির যে মুভমেন্ট, অর্থাৎ বিষ্ণুপুর থেকে জয়পুর থেকে উত্তর বন বিভাগ, বাঁকুড়া উত্তর বন বিভাগ অর্থাৎ সোনামুখী রেঞ্জ হয়ে তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে পাঠানো হয়।
কারণ বিষ্ণুপুর থেকে যখন জয়পুরে প্রবেশ করে তারপরেই স্থানীয় একটি যে পুকুর রয়েছে সেই পুকুরে জলকেলি করতে দেখতে পাওয়া যায় এই 38 থেকে 40টি হাতির দলকে। তাদের সঙ্গে রয়েছে শাবক হাতিও, অর্থাৎ ওই শাবক হাতিদের নিয়ে মা হাতি এবং পুরুষ হাতিগুলি বেশ কিছুক্ষণ জলকেলি করে, তারপরে আবার জঙ্গলে ফিরে যায়। পরবর্তী সময় সোনামুখীর জঙ্গলে হাতিগুলি রয়েছে এখন।